হ্যালো ভিউয়ার্স, ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স রিলেটেড যে সিরিজ চলছিল এটা তার 13 নম্বর ভিডিও। তো আমাদের যে প্রথম ক্যান্ডিডেট আজকের, তার ইন্টারভিউ ছিল 26/11/2025। অ্যাড্রেস তার হচ্ছে বাতকুল্লা, নদিয়ার। তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি ইন ফিজিওলজি। ফিজিওলজিতে তার বিএসসি অনার্স। একজন মহিলা ক্যান্ডিডেট। তার কারেন্ট কোনো জব নেই। তার বোর্ড ছিল 3, বোর্ড মেম্বার ছিল 4 জন। তাকে ফার্স্ট ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করেছে। তারপরে তার যেহেতু ফিজিওলজি, তাই ডায়াবেটিস সম্বন্ধে ব্রিফলি জানতে চেয়েছে। পিডিও এর কাজ তার ফার্স্ট প্রিফারেন্স ছিল বলে এটা নিয়ে জিজ্ঞেস করেছে। মণিপুর ইস্যু নিয়ে জিজ্ঞেস করেছে। তারপর মাইনরিটি বলতে কি বুঝি সেটা জিজ্ঞেস করেছে তাকে। সে বলেছিল মাইনরিটি 2 টাইপ, লিঙ্গুইস্টিক আর রিলিজিয়াস। তখন বলেন খালি রিলিজিয়নে কি হয় মাইনরিটি, আর কিছুতে হয় না, সেটা জিজ্ঞেস করেছে। পুরো ইন্টারভিউ বেঙ্গলিতে হয়েছে। খুব ভালো বিহেভিয়ার ছিল সবার। ডিউরেশন 15 মিনিট। এছাড়াও তাকে পার্সোনাল কিছু কোশ্চেন তাকে জিজ্ঞেস করেছে। তার পার্সোনাল কিছু কোশ্চেন সেটা সে শেয়ার করতে চায়নি। তো এই ছিল তার ইন্টারভিউ। তবে ইন্টারভিউ মানে খুব ভালো বিহেভিয়ার ছিল, সেটাই সে জানিয়েছে। তারপরে তার হয়তো খিদে পেয়ে গেছিল, তাই সে যখন লবিতে ছিল তখন কাউকে দিয়ে খাবার আনিয়েছিল। তো সেটা পিএসসি বোর্ড মেম্বারদের কানেও চলে গিয়েছিল। সেটা সে শেয়ার করেছিল আমার সঙ্গে। সেটা এখানে লিখে নি। তো পিএসসির বোর্ড মেম্বারদের কানে চলে গেছিল এবং পিএসসি বোর্ড মেম্বাররা ইন্টারভিউর সময় তাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি ওই খাবার আনতে পাঠিয়েছিলে। তাহলে বুঝতেই পারছো। তবে তার কারণটা জেনুইন ছিল। আহ, তাই বোর্ড মেম্বারও কিছু বলেন। তারপর 17 তারপর ক্যান্ডিডেটের আমরা শুনবো। 17/11/2025 তার ইন্টারভিউ ছিল। তার অ্যাড্রেস হচ্ছে মধ্যপাড়া, পাটুলিয়া পঞ্চায়েত মোড়, রহড়া। আহ, পাটুলিয়া, রহড়া আর কি। তারপর তার ব্যাকগ্রাউন্ড ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর ছিল বোর্ড 3, বোর্ডে 4 জন মেম্বার ছিলেন। তার মধ্যে মেন যিনি ছিলেন তিনি হচ্ছেন সাব্বির সিদ্ধার্থ গফফর স্যার। ঢোকার পর গ্রিট করেছে, তাকে বসতে বলে। তারপর বলে ছোট্ট একটা ইন্টার দাও। তাহলে বুঝতে পারছো, মহুয়া চ্যাটার্জি ম্যাম বড় করে সব একবারে ডিটেলসে চাইছে, আর গফফর স্যার ছোট্ট করে চাইছে ইন্ট্রো। তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম, তোমাকে সব রকম ভাবেই তৈরি হয়ে যেতে হবে। তো তোমার ফার্স্ট প্রিফারেন্স পিডিও আছে, সেটা জিজ্ঞেস করেছে। পিডিওর স্কোপ সম্পর্কে তুমি জানো। তো সেটা সম্পর্কে সেটা জিজ্ঞেস করেছে। তখন সে উম, তখন তাকে জিজ্ঞেস করেছে তুমি বলো তো, তার এই যে পঞ্চায়েত ব্যবস্থা, তো আমরা গান্ধীয়ান প্রিন্সিপালের একটা পঞ্চায়েতি ব্যবস্থা পেয়েছি আর্টিকেল 14-এ। সেই পঞ্চায়েতের সঙ্গে এখনকার যে পঞ্চায়েতি ব্যবস্থা, তার কতটা মিল আছে, বা গান্ধীজি যেরকম তার ভাবনায় যেরকম ভাবে ভেবেছিলেন পঞ্চায়েত, সেখানের সঙ্গে এখানকার কি কোনো মিল আছে, সেই মিলটা কি। তাহলে রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে পঞ্চায়েতে একটা ভূমিকা থাকে, সেই মিলগুলো কোনখানে কোনখানে। এটা খুব একটা ভালো কোশ্চেন আমার মতে। তারপর তাকে জিজ্ঞেস করেছে যে, আচ্ছা তুমি যে বলতে গিয়ে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, পিপুলস পার্টিসিপেশন, ইনক্লুসিভ পলিটিক্স, এই যে জায়গাটা ইনক্লুসিভ পলিটিক্স, পিপুলস পার্টিসিপেশন, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, এগুলো একটু ডিটেলসে বলো তো ছোট ছোট করে। তাহলে বুঝতে পারছো তুমি যেটা অ্যান্সার দিবে সেখান থেকে আবার কোশ্চেন হবে। তারপর পাশের স্যার জিজ্ঞেস করেছে যে বলো তো পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসারের কাজগুলো কি কি, ছোট্ট ব্রিফ করে বলো, সেটা জিজ্ঞেস বলেছে। তারপর পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসারের ক্ষেত্রে তুমি বলে পঞ্চায়েত সমিতির উনি একটা পদে আছেন, আরেকবার বলো তো দেখি সেটা কি। তো সেটা সে বলেছে। তারপর তাকে জিজ্ঞেস করেছে যে আরেকটা জিনিস যেটা বললে প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, তো এই যে প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনটা করে থাকে, তো তুমি বললে একটা প্রকল্প বাদে কোন প্রকল্পটা বাদে। তখন সে বলেছে যে এমজি নারিকা, যেটার আবার এখন নতুন নাম হয়ে গেছে। তোমরা এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়। তারপরে আচ্ছা যে এই যে ইমপ্লিমেন্টেশনের যে কাজ করে থাকেন পিডিও, এর সাথে সাথে উনি কি অডিটের কোনো কাজ করেন। তখন সে বলেছে হ্যাঁ স্যার অডিট করেন। তখন তাকে বলেছে যে বাজেট, তো বলছে হ্যাঁ স্যার বাজেটেরও অংশ তিনি। তারপরে পিডিওর কি ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং এর কোনো কাজ থাকে। তখন সে বলেছে হ্যাঁ স্যার ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং, পঞ্চায়েতে যারা চাকরি করে কর্মরত তাদের ক্ষেত্রে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং এর পাওয়ার দেওয়া থাকে পিডিওকে। তারপর তাকে জিজ্ঞেস করেছে তাহলে আর কি আছে বলতো। তখন সে বলেছে যে এসএআর রিপোর্ট স্যার পিডিও দিয়ে থাকেন,
পঞ্চায়েত যারা কর্মী অফিসার আছেন তাদের এসএআর রিপোর্ট সাবমিট করে থাকেন, এমনকি আর বাদ বাকি তো সংযোগ রক্ষা করেন উনি, যারা নির্বাচিত অ্যাডমিনিস্ট্রেশনের মিডিলম্যান হিসেবে সংযোগ রক্ষা করেন। পঞ্চায়েত ইলেকশনের ক্ষেত্রেও তার দায়িত্ব থাকে। এবার পাশে স্যার তাকে বলেছে যে বলো তো তাহলে এই যে প্রকল্পগুলো বললে এর মধ্যে একটা প্রকল্প আছে ঐক্যশ্রী, ঐক্যশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল সেটা জিজ্ঞেস করেছে। তারপর এটা কি পারপাসে চালু হয়েছিল, এরকম আর কোনো প্রকল্প আছে কিনা সেটা জিজ্ঞেস করেছে। তারপর রিসেন্টলি একটা খবরে আছে যে 100 দিনের কাজ, তো এই 100 দিনের কাজ যে বন্ধ তুমি নিশ্চয়ই জানো। তো তখনই এই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, তো সেটা নিশ্চয়ই শুনেছো, সেটা জিজ্ঞেস করেছে। তারপরে হ্যাঁ স্যার শুনেছি 100 দিনের কাজের জন্য টাকা আটকে রাখা যাবে না, এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। তবে তারপর তাকে জিজ্ঞেস করেছে তুমি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছো, সে বলেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তখন তাকে বলেছে যে তুমি সফটওয়্যার নিয়ে কাজ করতে, তখন সে বলেছে iOS এর কয়েকটা নাম বলতে বলো তো ফোনে। তখন সে তুমি কি অ্যাপে কাজ করতে সেটাও জিজ্ঞেস করেছে। তখন বলেছে হ্যাঁ স্যার করতাম। তখন তাকে বলেছে তুমি তো তাহলে বলতে এই অ্যাপের সঙ্গে ব্রডব্যান্ডের ডিফারেন্স কি আছে। আহ, তারপর সে যখন বলেছে যে স্যার এটা আমার জানা নেই, ব্রডব্যান্ড নিয়ে তো কাজ করিনি, আমি মেনলি সফটওয়্যার, মেনলি ওই কোলাবোরেটিভ কাজ করতাম, সুতরাং ব্রডব্যান্ড কাকে বলে জানি না, কিন্তু এটার সঙ্গে ডিফারেন্সটা আমার আইডিয়া নেই। ব্রডব্যান্ড কাকে বলে জানি, কিন্তু এটার সঙ্গে ডিফারেন্স আমার আইডিয়া নেই। তখন তাকে জিজ্ঞেস করছে, তখন তাকে বলেছে তুমি টেকনিক্যাল লাইনে পরীক্ষা দিয়েছো। সাবির স্যার বললেন এখন রামমোহন রায় খবরে আছে জানো তো, ফাদার অফ রেনেসাঁ বলা হয় রামমোহন রায়কে। হ্যাঁ, তো এই জিনিসটা কেন বলা হয়। তখন সে 3টে পয়েন্ট বলেছিল, মডার্নাইজেশন, এডুকেশনের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে মিক্সিং করেছিলেন সেটা বলেছিল, আর কালচারাল মিক্সিং, মিক্সিং ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের সঙ্গে পাশ্চাত্য ল্যাঙ্গুয়েজের সেটা বলেছিল। তারপরে তার সঙ্গে সঙ্গে উনি যে আত্মীয় সভা বানিয়েছিলেন, তখনকার দিনে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, এসব বলেছিল। উনি উইডো রিমারেজের ক্ষেত্রেও একটা চেষ্টা করেছিলেন অনেকটাই, সেটা বলেছিল। সেখানে এই আত্মীয় সভার ক্ষেত্রে উনি বিভিন্ন মূর্তি পূজা বন্ধ বা একেশ্বরবাদ এগুলো নিয়ে চেষ্টা করেছিলেন, যাতে সমাজে জাতপাত প্রথাকে যত সম্ভব ডেমোলিশ করা যায়। একজন পাশে ছিলেন, উনি বললেন আচ্ছা একেশ্বরবাদ থাকলেই কি জাতপাত উঠে যাবে। তখন সে বলেছে না স্যার, এক্সট্রাবার থাকলে সেটা মিনিমাইজ হয়, কিন্তু জাতপাত প্রথা উঠে যায় না একবারে, কারণ সেটা তো বহু ক্ষেত্রেই দেখা গেছে যেখানে একেশ্বরবাদ থাকা সত্ত্বেও জাতপাত প্রথা বিদ্যমান। পাশে আরেকজন স্যার ছিল, সে বলেছে আচ্ছা এই যে উইডো রিম্যারেজের যে তো প্রথম ফেজটা রামমোহন রায় করেছিলেন, পরবর্তী ফেজটা করেছিলেন সেটা তো বিদ্যাসাগর মহাশয় মহাশয় করেছিলেন। তো বিদ্যাসাগর মহাশয় যে পরবর্তী ফেজটা করেছিলেন সেটা এক জায়গা থেকে তিনি বেদের অকাট্য উদাহরণ তুলে নিয়ে এসেছিলেন। কোনখান থেকে সেই উদাহরণ, অকাট্য উদাহরণ তুলে উনি উইডো রিম্যারেজকে সাপোর্ট করেছিলেন। তখন সে বলেছে যে স্যার পরশার সংহিতা, এটা তো ফিলিমসেও এসেছিল। হ্যাঁ, তো একদম ঠিক, পরশার সংহিতা খুব ভালো, এটাতে মানে খুশি হয়ে গেছেন উনি। তারপর তাকে বলেছে আচ্ছা তুমি যে তোমার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, সেই সাবজেক্টটা এই ফিল্ডে কিভাবে কাজে লাগবে। তখন সে বলেছে স্যার স্যার এখন তো স্যার ডেটা রেকর্ডের ক্ষেত্রেও ডিজিটালাইজেশন লাগছে, টেকনোলজির ব্যবহার হচ্ছে, বহু ক্ষেত্রে মনিটরিং এর ক্ষেত্রেও টেকনোলজি ব্যবহার করা যেতে পারে, এমনকি পাবলিক অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও এই টেকনোলজি এখনকার দিনে বহু ক্ষেত্রে খুব ভালো কাজে লাগছে। সুতরাং কোনো ক্যাম্পেইন করার জন্য, পাবলিক মনিটরিং করার জন্য, কোনো কিছুর যদি কোনো ডেটা রেকর্ড, সব ক্ষেত্রে টেকনোলজির সুযোগ বা সাহায্য দুটোই নেওয়া যেতে পারে। আমার সেই টেকনোলজিক্যাল নলেজ হয়তো এখানে আমি সেটা কাজে লাগাতে পারবো, এবং সর্বোপরি আমি বিভিন্ন ক্ষেত্রে যে অভিজ্ঞতা পেয়েছি সেই অভিজ্ঞতা আমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সুযোগ পেলে কাজ লাগবে। আরেকজন তখন বলেছে বৈষয়িক নলেজ তোমার নিশ্চয়ই তোমার আছে, তাহলে বলো তো বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে এই মুহূর্তে সম্পর্ক, এটা নিয়ে একটু ডিটেলসে বলো তো, যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে ভারতের সঙ্গে। তখন সে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে। তখন বোর্ড মেম্বার খুশি হয়ে আবার কোশ্চেন করেছে যে বাহ, তোমার তো বৈষয়িক নলেজ নিয়ে খুব ইন্টারেস্ট আছে দেখছি, তাহলে বলো তো আর টার্কির সঙ্গে, মানে বৈদেশিক নলেজ যেটা হবে ওটা স্পেলিং মিস্টেক হয়েছে। তখন তাকে বলেছে যে টার্কির সঙ্গে এই মুহূর্তে ভারতবর্ষের যে সম্পর্কটা খারাপ চলছে তার পিছনে কি কারণ। তখন সে বলেছে অপারেশন সিন্ধুর সময় কি, এটা নিয়ে জিজ্ঞেস করেছে। তো বলেছে না, রিসেন্টলি বিমান নিয়ে হয়েছে। তখন স্যার ওটা জানা নেই আমার ঠিক, সেটা বলেছে। তখন উনি বলে দিয়েছেন আচ্ছা ওই বিমানটা, ওই বিমান এখন একটা ওখানকার নামতে দেয়নি, এটা একটু দেখে নেবে যে বিমান নামতে দেয়নি। তখন সাবির স্যার তাকে বলে যে তুমি যে রেনেসা, ফাদার অফ রেনেসা বললে, দুটো কারণ ঠিক আছে। একটা মডার্নাইজেশন করেছে, এডুকেশন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কাজ করেছেন, উইডো রেমাজের এই সব কটা, কিন্তু ওই আত্মসেবা জায়গাটা দরকার নেই, আত্মসেবা বাদে বাকিগুলো ঠিক আছে। ওটা তো রেনেসার সঙ্গে যায় না, এই দুটো পয়েন্টে ঠিক আছে, ওই পয়েন্টটা রেনেসার সঙ্গে ঠিক যাবে না, সুতরাং ওটার দরকার নেই, এই দুটো ঠিক আছে, এটা বলে দিয়েছে। তারপর জিজ্ঞেস করেছেন যে হেভিয়াস কর্পাস কি, এটা কি রিট। তখন সে বলেছে হ্যাঁ স্যার রিট। তুমি বলছে তুমি শিওর এটা রিট বলছো। তখন বলছে হ্যাঁ স্যার ডিড, হেভিও কর্পাস মানে টু হ্যাভ দ্য বডি,
তখন স্যার বলেছেন যে আমি এই জন্য জিজ্ঞাসা করলাম, তুমি যে পুলিশের ছেলে, তো এই জন্য আমি তোমাকে একটুখানি বারবার জিজ্ঞাসা করলাম যে রিট জানার ক্ষেত্রে পুলিশের ছেলে এগুলো জানা দরকার, ওই জন্য আমি বারবার তোমাকে একটুখানি রিট টিট করে জিজ্ঞেস করলাম। আচ্ছা তাহলে বলো তো ম্যান্ডামাস কি? তখন সে বলেছে ম্যান্ডামাস মানে ওই কমান্ড। তারপর বললেন ডিটেলসে বলো, সে ডিটেলসে বলেছে। তারপর কোথায় যেতে হয় বলো তো ডিটেলসে। তখন সে বলেছে সুপ্রিম কোর্টে চলে যায়। আহ, তখন তাকে আবার আচ্ছা আর্টিকেলগুলো বলো দেখি, এটা জিজ্ঞেস করেছে। তখন বললো আচ্ছা সুপ্রিম কোর্ট বাদ দাও, হাইকোর্টের আর্টিকেলটা বলো তো। তখন সে বলেছে 226 নম্বর আর্টিকেল। তখন বললেন তাহলে সুপ্রিম কোর্টের আর্টিকেলটা বলো। সে বলেছে আর্টিকেল 32। তখন তারপর জিজ্ঞেস করেছে তাহলে পঞ্চায়েতের যে কেবল গান্ধীহার প্রিন্সিপাল, ওটার আর্টিকেল কত? আর্টিকেল 40, সেটাও সে বলেছে। আর একটা বলতো এখন খবর রয়েছে সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোডের ক্ষেত্রে আর্টিকেল কত? আর্টিকেল 44। গার্নিয়ার প্রিন্সিপাল আর্টিকেল 40 আর ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল 44, সেটা সে বলেছে। তখন তাকে জিজ্ঞেস করেছে আচ্ছা গোয়াতে সিভিল কোড প্রথম এসেছিল, পর্তুগিজরা নিয়ে এনেছিল, এখন রিসেন্টলি দুটো রাজ্য হয়েছে, কোথায় কোথায় বলতো? সে তখন বলেছে যে স্যার হিমাচল প্রদেশ, প্রথমে বলে দিয়েছে ভুল করে। তখন বলেছে সরি স্যার, উত্তরাখণ্ড ও গুজরাট। তখন স্যার বলেছে হ্যাঁ উত্তরাখণ্ড ও গুজরাট। তখন বলেছেন স্যার যে হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড দুটোই পাহাড় বলে গুলিয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার, অনেকটা উত্তরাখণ্ড ও গুজরাট হবে। তখন বলছে আচ্ছা তুমি এই যে পড়াশোনা করেছো, এই পড়াশোনার অভিজ্ঞতা, টেকনোলজিক্যাল ফিল্ডের অভিজ্ঞতা, কোনটা তোমার বেশি কাজে লাগবে বলো তো চাকরির ক্ষেত্রে? তখন সে বলেছে যে স্যার অভিজ্ঞতা বলতে যে কোনো সেক্টরের অভিজ্ঞতায় আমার চাকরির ক্ষেত্রে হয়তো কিছুটা কিছু কিছু জায়গায় হেল্প করতে পারে, ওরকম এটা একটার বেশি লাগবে একটার কম লাগবে, সবকিছু মিলেমিশে সেই অভিজ্ঞতা আমার হয়তো কাজে লেগে যাবে। একটা ব্যালেন্স স্যার সে দিয়েছে। তারপর তাকে জিজ্ঞেস করছে আচ্ছা এই যে তুমি বললে ইন্টারিম গভর্নমেন্টে বাংলাদেশের প্রধান আছে মোহাম্মদ ইউনুস, তো মোহাম্মদ ইউনুস নোবেল পেয়েছিলেন জানো তো? কিসের নোবেল পেয়েছিলেন বলো তো? তো শান্তিতে নোবেল পেয়েছিল, সেটা সে বলেছে। তখন বলছে শান্তিতে নোবেল পেয়েছিল, উনি তো অর্থনীতির লোক, অর্থনীতির নোবেল পেয়েছিলেন। মানে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা। আহ, তো সে বলেছে না স্যার শান্তিতে। তো কিসের শান্তি? তখন সে বলেছে স্যার নোবেল শান্তিতেই নোবেল পেয়েছে। উম, তারপর বলছে আচ্ছা তাহলে এই বলো তো এই বছর শান্তিতে নোবেল কে পেয়েছেন? তখন সে বলেছে স্যার ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। তো উনি কি করতেন সেটা জিজ্ঞেস করেছে। স্যার ডেমোক্রেটিক বিভিন্ন রাইট নিয়ে উনি আন্দোলন করতেন বা করেন। তুমি কি পছন্দ করো সেটা জিজ্ঞেস করেছে তার হবি সম্পর্কে। তখন সে বলেছে স্যার গান শোনা, খেলা দেখা। তো তখন তাকে বলেছে কিরকম গান শোনো? তখন সে বলেছে স্যার মেনলি বিভিন্ন ধরনের গান শুনি, মূলত আমি কবির সুমনের গান শুনে থাকি। তখন বলেছে যে কবির সুমন প্রথম জীবনে কি কাজ করতেন বলতো? সে বলেছে স্যার অল ইন্ডিয়া রেডিওতে চাকরি করতেন, তারপর ব্যাংকে চাকরি করতেন, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে, সেটা সে বলেছে। তারপর আচ্ছা অল ইন্ডিয়া রেডিওতে চাকরি করতেন বলছো, তো অল ইন্ডিয়া রেডিও থেকে আমরা একটা বিখ্যাত লোকের ভয়েস শুনতে পাই, কে বলতো? সেটা সবাই জানি আমরা কম বেশি, যে স্যার হ্যাঁ সেও সেটাই বলেছে, হ্যাঁ স্যার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তারপর সে মহিলার যে আওয়াজটা হয়, তারপরে বলছে তাকে সেটা বাহ তাই বলে তাকে কমেন্ট করেছে। তারপর বলছে আচ্ছা তুমি বলো তো এই যে অল ইন্ডিয়া রেডিও একটা স্বাধীনতার সময় একটা বড় ভূমিকা নিয়েছিল এবং তার পেছনে একজন নারীর অবদান ছিল যখন ভারত ছাড়ার আন্দোলনের সময়। তখন সে বলেছে হ্যাঁ স্যার উষা মেহতা। তখন বলছে খুব ভালো। স্যার বললেন হয়ে গেছে তোমার ইন্টারভিউ, অল দ্য বেস্ট। তো একটা ডাইভার্স ইন্টারভিউ, অনেক কোশ্চেন, অনেক রকম অ্যাসপেক্টে তাকে জিজ্ঞেস করেছে। আর আমাদের এই ক্যান্ডিডেট প্রমিসিং ক্যান্ডিডেট, আশা করি তার ভালো কিছুই হবে। তো এই ছিল আমাদের 13 নম্বর ভিডিও। এটা আর দীর্ঘায়িত করছে না, এরপর 14 নম্বর ভিডিও আসবে। থ্যাংক ইউ।